ওকে। আচ্ছা, তো আমরা এই আলোর প্রতিফলনে দেখো একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে কি এখানে আলো এসে যদি পড়ে, হ্যাঁ, তাইলে আমাদের এই বিভব তলে এসে উপরে যদি আলো তির্যকভাবে এসে পড়ে, আমরা জানি যে এখানে কি হবে, আলোটা এই বরাবর চলে যাবে। এখন এখানে যদি আমরা একটা অভিলম্ব চিন্তা করি, হ্যাঁ, অভিলম্বকে অবশ্যই সবসময় আমরা এইভাবে চিন্তা করব যে ডট ডট রেখা, হ্যাঁ, এটা হচ্ছে অভিলম্ব। তো এখন এখান থেকে যদি আমাদের আলোক রশ্মি এদিকে এসে পড়ে, আমরা জানি এখানে যে কোণ তৈরি করে এটা আই, আর এইখানে যে কোণ তৈরি করে এটা হচ্ছে আর। আর আমরা সবসময় জানি আলোর প্রতিফলনের সূত্রই হচ্ছে এটা, যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান হবে। এইটা পৃষ্ঠ, এখানে আসলে কোনো ফ্যাক্ট না, এখানে আসলে কোনো পৃষ্ঠ কি ধরনের পৃষ্ঠ এটা কোনো ফ্যাক্ট না, অর্থাৎ পৃষ্ঠটা আঁকা বাঁকাও হইতে পারে আবার সোজাও হইতে পারে। তো যাই হোক না কেন এখানে আমাদের এই দুইটা মান সেম থাকবে অলওয়েজ। তার মানে মান কি কি সেম থাকবে, আই এবং আর এর মানটা এই দুইটা সেম থাকবে। এই দুটো যদি সেম থাকে, অবশ্যই এখানে কোন চিহ্নটা দিয়ে দিবা। তো এই দুটো যদি সেম থাকে তাইলে আমাদের এইটাই হচ্ছে আমাদের প্রতিফলনের প্রথম সূত্র ছিল। তো সেই কনসেপ্টটাকে ব্যবহার করে এখানে আমাদের অঙ্কটা করতে হবে। তো এখানে বলা হচ্ছে এল এন ও এম এন দুইটি সমতল দর্পণকে 70 ডিগ্রি কোণে যুক্ত করে এল এন দর্পণে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে ফেলা হলে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আমরা তাহলে চিন্তাটা করে ফেলি, আঁকায় ফেলি, জিনিসটা কেমন দেখাই। আচ্ছা, আমি জিনিসটাকে এইভাবে এখানে একটু দেখাই, সবাই একটু খেয়াল করবা। ফার্স্টে আমাদের কি আছে, এইখান থেকে আমাদের একটা দর্পণ আমরা নিয়েছি, এইটা এটা মনে করো যে আমাদের একটা, আর একটা আছে হচ্ছে এরকম টাইপের। ওকে, আচ্ছা, এই দুটাই কিন্তু আমাদের দর্পণ হিসাবে আমি চিন্তা করতেছি। ক্লাসটা সবাই একটু মনোযোগ দিবা, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। তো এখন এইখান থেকে দেখো তুমি একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা কি বললো, এখানে একটা হচ্ছে আমাদের এল এন আর একটা হচ্ছে এমপি। ওকে, তার মানে আমাদের একটা হচ্ছে মনে করো এল এন আর একটা হচ্ছে এমপি, এমপি মনে করো। ওকে, তো এইটাই আমাদের বলছে। এখন এল এন দর্পণে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে ফেলা হয়েছে, আর এই দুইটা দর্পণ কত ডিগ্রি কোণে রাখা হয়েছে, এই দুইটা দর্পণ হচ্ছে 70 ডিগ্রি কোণে রাখা হয়েছে, 70 ডিগ্রি কোণ। আর এটাকে ফেলা হয়েছে কিসে, এটা ফেলা হয়েছে কত ডিগ্রি কোণে বলো তো, 30 ডিগ্রি কোণে ফেলা হয়েছে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু খুব সুন্দর করে চিন্তা করতে হবে, তাইলে দেখবা যে এখানকার বিষয়গুলো খুব ইজি। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা এটা মানে হচ্ছে একটু জাস্ট ডট ডট করে আমরা দিব, কারণ হচ্ছে এটা একটা কাল্পনিক জিনিস, এটা এখানে থাকবে না, বাট আমরা চিন্তা করে নিব। আচ্ছা, এখন তুমি দেখো এখান থেকে তাহলে আমাদের সেই ভাষ্য মতে কি হবে, ওই সেম ভাবে আলোক রশ্মি এর উপরে যে পড়বে, পড়বে কিনা, এর উপর যে পড়বে। আচ্ছা, যদি পড়ে তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এখানে যত ডিগ্রি হবে, এখানে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি, তাহলে এইখানে কত ডিগ্রি হবে বলো তো, এখানেও কিন্তু আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, আচ্ছা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আচ্ছা 30 ডিগ্রি যদি হয় তাহলে এইখানে কত ডিগ্রি হবে কে বলতে পারবা, এখানে কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এইটুকু কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাহলে এর মধ্যে এটা 30 হলে, এটা 60 হলে এটা হচ্ছে 30। এখন তুমি দেখো এই কোণটা কত ডিগ্রি কে বলতে পারবা, এটা কিন্তু 50, 50 60 70, অথবা আমরা এখানে বলতে পারি যে এই দুটো যোগ করে আমরা 180 থেকে বাদ দিব, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, তাহলে 60-এর সাথে আমি 70 যোগ দিয়ে এখান থেকে বাদ দিলেই কিন্তু আমি এই 50 ডিগ্রিটা পেয়ে যাব। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার এইখানে আমি একটা অভিলম্ব চিন্তা করি, এখানেও তো আমাদের একটা অভিলম্ব থাকবে, থাকবে কি না, অভিলম্ব কিন্তু আমাদের চিন্তা করে নেওয়া, কাল্পনিক একটা মনে করো লম্ব চিন্তা করে নিই। এখন এই সেম জিনিসটাই যদি আমি এখানে, হ্যাঁ, কোথায় অবিলম্ব হবে না? এই যে এই বিন্দুতে এই আলোক রশ্মিটা যে এইখানে পড়লো, এই বিন্দুতে আমাদের এই আপতন বিন্দুতে আবার একটা অভিলম্ব চিন্তা করতে পারি। ওকে, মানে এই আলোটা এখানে, এইখান থেকে আলোটা এখানে পড়লো, তারপরে এই দর্পণে পড়ে এখান থেকে বের হয়ে চলে যাবে, তাহলে এইবার এখান থেকে আমরা এই বরাবর দিয়ে দিব। সেটা কি বুঝতে পারলা? আর যে কোনো একটা নির্ণয় তো হবে, তাই না?
হ্যাঁ, অভিলম্ব সবসময় ওই বিন্দুতে লম্ব টানতে হয়, কার উপরে? এর উপরে। ওকে, এর উপরে এটা লম্ব। আচ্ছা, এখন তুমি দেখো এই কোণের মানটা কত ডিগ্রি হতে পারে, কে বলবা? এইটা যদি আমাদের, 30। এটা যদি 80 হয়, এই সরি এটা যদি 50 হয়, তাহলে এটা 40 হবে। কেন? কারণ 40। দুইটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হবে। তারপরে এইটা তাহলে কতটুকু হবে বলো তো? 40। ওকে, তো তাহলে এটা যদি আমাদের 40 হয়, তাহলে কিন্তু আমরা বলবো যে 40 ডিগ্রি কোণে এই আলোটা বের হয়ে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সারটা কত হবে? 40। 40। কথা কি বুঝতে পারলা সবাই? এই কে কে বোঝো জি নাই স্যার। বলো। ভাইয়া ওই 50 ডিগ্রিটা একবার বুঝাই দেন। 50 ডিগ্রি মানে? ওই চিত্র মানে যে চিত্রটা আঁকালেন ওইটা একবার যান। এখানে? ওই যে 60 থেকে একবারে 50 গেল ওইটা। আচ্ছা, 50-এ গেল কিভাবে? আচ্ছা বলো তো, এই যে এটা একটা ত্রিভুজ না, এটা একটা জি ত্রিভুজ, ভাইয়া। এই ত্রিভুজের এই দুইটা কোণ যদি আমাদের 60 আর 70 হয়, তাহলে এটা কত হবে? সরি ভাইয়া, বুঝেছি, খেয়াল করিনি। আচ্ছা ওকে, এই সবাই কি বুঝতে পারলা ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার এই জিনিসটা কি হবে, কত ডিগ্রি হবে, কে বলতে পারবা? কি হয়েছে বিষয়টা একটু ওই আগের মতোই চিন্তা করো। কি হয়েছে, একটা দর্পণ, দুইটা দর্পণকে রাখা হয়েছে 60 ডিগ্রি কোণে, তাহলে এখানে 60 ডিগ্রি, আর এখানে কি করা হয়েছে, ও ফেলাও হয়েছে 60 ডিগ্রি কোণে, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণে ফেলছে? 60 ডিগ্রি কোণেই ফেলছে। আচ্ছা, এবার কি করব, এখান থেকে আমাদের এটা চলে যাবে, তাহলে এখান থেকে যেটা যাবে সেটাও 60 ডিগ্রি কোণেই যাবে। আচ্ছা, এটা যদি 60 হয়, এটা কত হবে? এটা 30 ডিগ্রি হবে। আচ্ছা, এটা 30 আর এটা 60, তাহলে 90। তাহলে এটা এইখানে ডিরেক্টলি যেভাবে গেল, এটা যেভাবে যে পড়ছে এর উপরে যে, তাহলে এখানে কত ডিগ্রি তৈরি করবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণে যদি কোনো এক জায়গায় আলো পড়ে, তাহলে ওই আলোটা কোন বরাবর যাবে, কে বলতে পারবা? ওই বরাবরই ফিরে আসবে। আচ্ছা বলো তো, এখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানে? 0 ডিগ্রি। এখানে কিন্তু 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। অনেকে কিন্তু এটা বোঝে না, আমি জিনিসটা আরেকবার দেখাই। এটা হচ্ছে আমাদের লম্ব রেখা। এখন এইখানে আমি মনে করো যে এখানে একটা অভিলম্ব নিলাম, হ্যাঁ, এখানে একটা অভিলম্ব নিলাম, তাহলে অভিলম্বটা কি হবে? অলওয়েজ হচ্ছে অভিলম্বটা আমরা বোঝানোর জন্য এরকম ডট ডট দিয়ে বোঝাই, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বলো, এখানেই যদি আমি আরেকটা রেখা ফেলতে চাই, এখানে যদি আমি আরেকটা রেখা ফেলতে চাই, যদি এমন লম্ব বরাবরই ফেলি, ওই রেখাটা কার উপর দিয়ে চলে গেল? এর উপর দিয়ে গেল না? এই রেখাটা কি এর উপর দিয়ে গেল না? এর উপর দিয়েই তো গেল। তো এই এর উপর দিয়ে যদি যাই, তাহলে এখানে কিন্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। আর এটা যদি 90 হয়, তাহলে এই বরাবরই কিন্তু রেখাটা ব্যাক করবে, এই বরাবরই ব্যাক করবে। ওকে, ফলে এটা কিন্তু আমাদের এই দুইটা রেখার মাঝখানের যে কোণটা, সেই কোণটা কিন্তু 0 ডিগ্রি হবে। অনেকে এই 90 ডিগ্রি বলে ফেলে, এখানে আসলে 90 ডিগ্রি অ্যান্সার কিন্তু আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে কত? 0 ডিগ্রি। কথা কি বুঝতে পেরেছো? ভাইয়া হ্যাঁ বলো। ওই 60 ডিগ্রি কোণে আপতিত হলো, এইটা একটু মানে বুঝাই দেন, কোনটা 60 মানে নিচের থেকে 60 ডিগ্রি হবে না, ওই যে এখন অভিলম্বের কাছ থেকে 60 ডিগ্রি ধরেছেন, এইটা একটু এইটা বুঝতে পারছি এটা না। সবসময় বলছে 60 ডিগ্রি কোণে রাখা দুইটি আয়না একটিতে, মানে 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে এই দুইটা। ওকে, ওকে ভাইয়া। এই দুইটা রাখা জি। হয়েছে। এখন এরপরে এই যে 60 ডিগ্রি কোণে আপতিত যদি হয়, তাহলে 60 ডিগ্রি কোণে আপতিত মানে কি? অভিলম্বের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। ওকে, আর মানে ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে। দেখো এখানে আমাদের বলছে যে উত্তল উত্তল আয়নার ক্ষেত্রে, উত্তল আয়নার ক্ষেত্রে কি ঘটনা ঘটে বলতে পারবো কেউ? উত্তল আয়নার ক্ষেত্রে কি ঘটনা ভাইয়া, ঘটে? অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, আর সোজা আর অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, উত্তলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমি এরকম যদি দেখাই, এরকম টাইপের একটা বিষয় হবে, তাই না? এদিকে পারা লাগানো থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি ঘটে। তো এখানে বলছে যে আলোকরশ্মি ফোকাস অভিমুখে হলে সেটি প্রধান অক্ষের সাথে লম্বভাবে প্রতিফলিত হবে। তাহলে বিষয়টা কি? এটা মনে করো ফোকাস আছে, এখন এই ফোকাস অভিমুখে যদি আমরা ফেলি কোনো একটা আলোকরশ্মিকে, তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটা কি হবে কেউ বলতে পারবা? কোন বরাবর যাবে?
এটা এই বরাবর যাচ্ছে বলে মনে হবে, কিন্তু ঘটনা হচ্ছে কি এই বরাবর যদি আমরা ফেলি তাহলে এইখান থেকে আসছে বলে মনে হবে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলছে, আলোকরশ্মি ফোকাস অভিমুখে হলে সেটি প্রধান অক্ষের সাথে লম্বভাবে প্রতিফলিত হয়। প্রধান অক্ষের সাথে কোনটা? এটা প্রধান অক্ষ, এর সাথে লম্বভাবে প্রতিফলিত হয়। কথা কি বুঝছো? নিয়মটা খেয়াল করবা। এটাতে যদি দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে যদি এই বরাবর আলোকরশ্মি এসে পড়ে, এই বরাবর যদি পড়ে তাহলে এই বরাবর চলে যাবে, আর যদি এই বরাবর পড়ে তাহলে এই বরাবর চলে যাবে। কথা কি বুঝছো? এটাই হচ্ছে আমাদের দুইটা নিয়ম, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা অবশ্যই এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, এই দুইটা জিনিস সমান্তরাল হবে। তাহলে প্রথমটা ঠিক আছে। সেকেন্ডটা, আলোকরশ্মি কেন্দ্রমুখী হলে যেদিক থেকে আসছে সেদিকেই ফিরে যাবে। তো এইটা যদি কেন্দ্র হয় আর আলোকরশ্মি যদি ওই কেন্দ্র বরাবর আসে, এই বরাবর যদি আসে, তাহলে এটা কি হয়, এটা মনে হয় যে এখান থেকে আসছে বলে মনে হয়, এখান থেকে আসছে বলে মনে হয়, আর এটা যে বরাবর আসছে ওই বরাবরই ফিরে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। আর একটা হচ্ছে সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। হ্যাঁ, এই যে এই ভেতরে গঠিত হয়, এই ভেতরে গঠিত হওয়ার কারণে এটা অবাস্তব হয়, এটা অবাস্তব হয়। ওকে, তো তাহলে মানে তিনটা কথাই আমাদের সঠিক আছে, তার মানে অ্যান্সারটা হবে এটা। আচ্ছা, এরপরে চলে আসি। এই জিনিসটা তোমাদের কিন্তু বলছিলাম, তোমাদের মনে আছে কিনা যে বলো। ভাই লেন্স এবং দর্পণের ভিতর পার্থক্যটা আচ্ছা, একটু বুঝাবেন? লেন্স হচ্ছে দুইটা মনে করো গলীয় পৃষ্ঠ থাকে, আর মনে করো যে আমাদের এইটা হচ্ছে একটা জাস্ট পৃষ্ঠ থাকে। ওকে, এটা হচ্ছে দুইটা পৃষ্ঠ আর এটা হচ্ছে একটা পৃষ্ঠ। এটা হচ্ছে লেন্স আর এটা হচ্ছে আমাদের দর্পণ। ওকে, কিন্তু ভাই মনে করেন একটা খোলা আছে আর একটা বদ্ধ মতো, মানে মানে ভাই গণিতের মতো আমি মানে বোঝানোর চেষ্টা করছি। ওরকম মতো থাকলে কি সেটা লেন্স হবে? এইটা মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে লেন্সগুলো সাধারণত দেখে থাকি সেইগুলো তো আর এরকম হয় না সাধারণত, সেগুলো কিন্তু এরকম টাইপেরই হয়। এখন তুমি দেখে কনফিউজ হয়ে যেতে পারো, এই যে তোমার যে চোখে যে তোমার লেন্সটা লাগানো আছে এটা দেখে তো অনেকেই কনফিউজ হয়ে যেতে পারে না, অনেকে এটা কনফিউজ হয় হচ্ছে তোমার ওইটা আসলে লেন্স নাকি হচ্ছে দর্পণ। হ্যাঁ, আচ্ছা বলো তো এটা কি, চোখে যেটা লাগানো হয় এটা কি? লেন্স ভাই। ওটা লেন্স। ওই লেন্সটা কিন্তু অনেকটা এই যে এরকম টাইপেরই থাকে, মানে একটু বাঁকা শেপের এরকম টাইপের থাকে, অথবা সোজাই একটু জাস্ট মনে করো যে এই পৃষ্ঠটা হালকা একটু বাঁকা থাকে এরকম আর কি। বোঝা গেল? তো এই যে যে ব্যাপারটা এইরকম সিস্টেমেও আমাদের হয়, বাট আমরা হচ্ছে এখানে এর পৃষ্ঠ দুইটা পাই, একটা হচ্ছে এই দিকে আর আরেকটা পৃষ্ঠ হচ্ছে এই পাশে। হ্যাঁ, দুই পাশে পৃষ্ঠ থাকে। আর দর্পণ বলতে আমরা খুবই স্লিম একটা জিনিসকে বুঝি। হ্যাঁ, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, ওকে। তো এখন এখানে আমাদের বলতেছে যে এই কয়টি বর্ণের পার্শ্ব পরিবর্তন ঘটবে, বলো তো কয়টি বর্ণের পার্শ্ব পরিবর্তন ঘটবে? এম কি পার্শ্ব পরিবর্তন ঘটবে? দুইটি ভাইয়া পার্শ্ব পরিবর্তন না না না। এমই দেখাবে, বাট কিউ, হ্যাঁ দুইটি। কিউ এরকম দেখাবে, পি পি এরকম দেখাবে, এইচ এইচ যেমন আছে তেমনই দেখাবে, আর জেড জেড এরকম দেখাবে। ওকে, তাহলে কয়টির পরিবর্তন হলো বলো তো? কি হবে ভাইয়া? তাহলে এইটার পরিবর্তন হবে, এটার পরিবর্তন হবে, এটার পরিবর্তন হবে। ওকে, তাহলে তো ভুল দাগাই দিতেন। আচ্ছা, এইখানে দেখো, তারপরে দেখো দর্পণ ব্যবহার করা হয় কোথায়? রূপচর্যায় ব্যবহার করা হয় দর্পণ, অবশ্যই ব্যবহার করা হয়। জি ভাই। আগুন জ্বালানোর জন্য কি ব্যবহার করা হয় কে বলতে পারবা? দর্পণ নাকি লেন্স? লেন্স ভাই। আর এখানে শপিং মলে নিরাপত্তার কাজে এটাও দর্পণ, এটাও দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো? ভাই 3 নম্বর বুঝি নাই। এই তিন নাম্বার বুঝি নাই। শপিং মলের নিরাপত্তার কাজেও এটা ব্যবহার করা হয়। অনেক সময় কি করা হয়, উপরের দিকে একটা ছোট মনে করো যে গলীয় দর্পণ দেখানো মানে লাগানো থাকে, ওই গলীয় দর্পণে সব মানুষের মনে করো যে চিত্র দেখা যায়। বুঝতে পেরেছো? তো ওই চিত্রগুলো যখন দেখা যায় তাহলে অনেক মানুষকে দেখা যায়। ওকে, তো ওই ওই সময় যে নিরাপত্তা কর্মী সে ওর মধ্য থেকে দেখে যে আসলে কে কি করতেছে। ওকে,
আচ্ছা, তাহলে শপিং মলে নিরাপত্তার কাজেও এটা ব্যবহার করা হয়। আগুন জ্বালানোর জন্য আসলে এটা তোমার এই যে তোমরা পড়েছো হয়তো, তোমরা হচ্ছে আতঙ্ক। হ্যাঁ, আতস কাজের যে ব্যাপারটা ওই, এটা তোমরা হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে তো পড়ার কথা। প্রথম অধ্যায়ের মধ্যে ওই যে তোমার কিসে আর্কিমিডিস করছে। আর্কিমিডিসের ক্ষেত্রে তোমরা এখানে দেখেছো। তো উনি কি ব্যবহার করেছিল, গলীয় দর্পণ নাকি গলীয় আয়না, কোনটা? বলে দরকার। গলীয় দর্পণ আর গলীয় আয়না একই জিনিস, হ্যাঁ? তাহলে কি আমরা সেই সেই পারপাসে কি এটা বলতে পারি কিনা? হ্যাঁ ভাই বলা যায়। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবা, যেহেতু আমাদের এই জিনিসটা হচ্ছে আমরা যে আতসী কাজগুলো দেখি ওইখানে সূর্যের আলোগুলো পড়ে এসে মনে করো যখন এটা এদিক দিয়ে পাস করে তখন এক জায়গায় কেন্দ্রভূত হয়ে যায় বিধায় ওইখানে আসলে আমাদের আগুন ধরে যায়। তো নর্মালি এটা কিন্তু দুইটা পৃষ্ঠ, এটা আসলে নর্মালি লেন্স হিসাবে আমরা বেশি বলি, তাই যৌক্তিক অ্যান্সার হচ্ছে এই দুইটা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে বেশি কারেক্ট। তবে তুমি এইটা যে আসলে মাঝখানেরটা যে একবারে ভুল এমন না, তবে এই দুটা দেওয়াটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, এইখানে অপশনে হচ্ছে 1 আর 3, তো এইখানে তো আসলে দুইটাই একই অপশন দেখতেছি। তো দুইটা একই অপশন যদি হয়, 1 আর 3 যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি তিনটাই ইউজ করতে পারো। কথা কি বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা এখন তুমি বলো যে কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ কোনটিতে ব্যবহার করা হয়, কে বলতে পারবা? শপিং মল। এটা কিন্তু শপিং মলে, যে একটু আগেই দেখালাম। আচ্ছা, তারপরে সমতল দর্পণের ক্ষেত্রে কোনটি সঠিক? সমতল দর্পণ কোথায় ব্যবহার হয়? সমতল দর্পণ কোথায় ব্যবহার হয় বলো? 2 নাম্বার অ্যানসার হবে, অনেক জায়গায় তো সমতল দর্পণ ব্যবহার হয় ভাইয়া। আচ্ছা, এখানে বলতেছে যে সমতল দর্পণের ক্ষেত্রে কোনটি সঠিক, তো সেই ক্ষেত্রে আমরা আসলে কোনটা বলতে পারি? এটা হচ্ছে সমতল দর্পণে কি হয়, অবাস্তব হয়, উল্টা কি হয় না। তাহলে এখানে হচ্ছে আমাদের বাস্তব ও সোজা, সোজা হয়, অবাস্তব সোজা হয়। অবাস্তব এবং সোজা হয়, কিন্তু সেটা তো আসলে দুইটা অপশনে আছে। তো আমরা কি, এদিকে উলটপালট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বিম্ব ও লক্ষ্যবস্তুর আকার ভিন্ন হয়। এই যে প্রথমটাই তাহলে আমাদের বস্তু এবং বিম্বের দূরত্ব, বস্তু ও বিম্বের দূরত্ব অভিন্ন হয়। অভিন্ন মানে কি একই হয়? বস্তু ও ও হ্যাঁ জি ভাইয়া। এইখান থেকে আমাদের এটার দূরত্ব যা, এখান থেকে এটার দূরত্ব কি হয়, সেম হয়, তাই আমরা অভিন্ন বা একই বলতে পারি। তাহলে এর অ্যান্সার। ওকে, তারপরে আমাদের বলছে যে সমতল দর্পণ ব্যবহৃত হয় কোথায়? কোথায় ব্যবহার করা হয়? রাস্তার বা রাডার হতে পারে। এখানে আসলে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো বাদেও আমি একটা লিস্ট তোমাদের গ্রুপে দিয়ে দিব, এখান থেকে সবাই একটু নোট করে নিও। আমি যখন পড়াইছি তখন দিয়েছিলাম কিনা জানি না, তবে আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা একটু নোট করে নিও যে হচ্ছে সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এই তিনটার যে ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় তার একটা লিস্ট, ওটা আমি দিয়ে দিব, এখান থেকে দেখে নিবা। আচ্ছা, এখানে একটু একটু খেয়াল করবা, সার্চ লাইট তো বোঝো? সার্চ লাইট কি কেউ বোঝো? জি ভাই। এটা কিন্তু তোমাদের বইতে কিন্তু, বই হয়তো পড়লে তোমরা আরো ক্লিয়ার হবা, বই যদি না পড়ো তাহলে কিন্তু ঝামেলা। বইয়ের হচ্ছে একদম লাস্টে দেখবা যে এই 8 অধ্যায়ের একবারে লাস্টে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যটা একটু ভালো করে দেখে নিবা, তাহলে এখানকার অ্যান্সারগুলো তোমাদের জন্য ইজি হবে। এখানে আছে কোথায়, এখানে আছে হচ্ছে এইখানে। আচ্ছা, নেক্সট দিনের তোমাদের কাজটা আমি আরেকটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল রাখবা। এই 8 অধ্যায়ের যে বইয়ের যে অংশটা আছে সেই বইয়ের অংশে দেখবা যে তোমাদের বইয়ে হচ্ছে এরকম ছোট ছোট বক্স আকারে কিছু জিনিসপত্র দেওয়া আছে। বক্সগুলো কই গেল, নাকি বক্সগুলো আবার তুলে দিয়েছে নতুন বইতে?
আচ্ছা, নতুন বইতে দেখছি বক্সগুলো দেয়নি। আচ্ছা, এই যে এরকম করে তোমাদের কিছু দেখবা যে উদাহরণ দেওয়া আছে, এই যে এরকম করে উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ? তো তোমাদের কাজ হচ্ছে নেক্সট দিনে এই ৮ অধ্যায়ের মধ্যে, মানে এই ৮ অধ্যায়ের মধ্যে হচ্ছে তোমরা যতগুলো উদাহরণ পাবা সবগুলো উদাহরণ সুন্দর করে পড়ে ফেলবা নেক্সট দিন, হ্যাঁ? বইয়ের মধ্যে যতগুলো উদাহরণ আছে। আচ্ছা, এবার আমি একটু দেখাই। দেখো এখানে কি বলা আছে, এখানে কিন্তু সব জিনিসগুলো বলা আছে, তোমরা এখান থেকে একটু পড়তে হবে, হ্যাঁ? এই যে এখানে আমাদের বলা হচ্ছে যে অবতল আয়না ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপে, হ্যাঁ? তারপরে এখানে আমাদের কিন্তু আরো কিছু উদাহরণ, এই দেখো এখানে আমাদের লঞ্চের এই যে সার্চ লাইটে অবতল আয়না ব্যবহার করা হয়, ঠিক আছে? এরকম এই তথ্যগুলো দেওয়া আছে। টর্চ লাইটে কোনগুলো ব্যবহার করা হয়, অবতল আয়না ব্যবহার করা হয়, এই জিনিসগুলা পড়ে নিবা, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো নাকি? টর্চ লাইট না সমতল আয়না ব্যবহার করা হয় কোনটা? টর্চ লাইটে? এই টর্চ লাইট সমতল আয়না কে বলছে? এই যে টর্চ লাইট, এই টর্চ লাইটের এখানে আমি কয়েকদিন আগে মানে ধরে দেখেছিলাম যে সমতল আয়না। হাতে বুঝতে আহ, পারছি। আরে হাত দিয়ে বুঝতে পারলে হবে না। এই যে এইখানে দেখবা এটা হচ্ছে টর্চ লাইট মনে করো, হ্যাঁ? এখন এই টর্চ লাইটের এই যে এই বরাবর দেখবা যে একটা জিনিস লাগানো থাকে এরকম বাঁকা, দেখলেই বুঝতে পারবে এরকম বাঁকা। আলোগুলো যখন বের হয় এইখানে বাধা পেয়ে তারপরে এই বরাবর চলে যায়, এখানে বাধা পেয়ে এই বরাবর চলে যায়। ওকে, কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। তো মনে হয় যে মাথার যে ওই কাজটা ধরে দেখেছে। ওই কাজটা না, মাথার ওই কাজটা তো আসলে তোমার ওইটা হচ্ছে তোমার ওইটা কি দর্পণ? না ভাই, না ওটা এমনি প্লাস্টিক। ওইটা জাস্ট একটা প্লাস্টিক টাইপের, এদিক থেকে ওইদিকে আলোটা পাস করে আর কি। এই লেন্সও তো না, তাই না? না, এটা লেন্স না। আচ্ছা, তাইলে এরপরে হচ্ছে তোমার পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। এই যে এখানেও দেখো কিছু কথাবার্তা বলা আছে। তো যাই হোক, আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিব, এটা একটু দেখে নিও, ওখান থেকে দেখলে এটা সুবিধা হবে। তো আমি তোমাদের এই এমসিকিউগুলার হচ্ছে লিস্টটাও তোমাদের দিয়ে দিব। আচ্ছা, কোথায় জানা দিল, হ্যাঁ, এই লিস্টটাও দিয়ে দিব। তোমরা এমসিকিউগুলো একটু সলভ করে ফেলো। এখানে বিভিন্ন ধরনের এমসিকিউ আছে এবং এই এমসিকিউ এখানে টোটাল মনে হয় 19টা এমসিকিউ আছে। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বিগত বছরে তোমাদের যশোর বোর্ডে আসা এরকম এমসিকিউ, হ্যাঁ? সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিশেষ করে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি ডিরেক্টলি রিপিট হওয়া প্রশ্নও দেখেছি, একই প্রশ্ন ঘুরে ফিরে রিপিট হয়েছে। সো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং এইখানে একটা বিষয় বারবার করে আসে, সেটা হচ্ছে তিনটা জিনিস: সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। এই তিনটার ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ব্যবহার যতটা বেশি পড়বা, যতটা বেশি জানবা, এটা তোমাদের জন্যই ভালো। ওকে, ভাই তাহলে উত্তর কি এখানে 8 নম্বর? এখানে তাহলে অ্যান্সার কি হবে কে বলতে পারবা? রাস্তার বাতিতে, ভাই রাজা হতে পারে? রাস্তার বাতিতে হবে না, সার্চ লাইট হবে না, টেলিস্কোপ, এই তিনটা তো আমরা বুঝতেই পারছি। তাহলে জি স্যার। অ্যান্সারটা কোনটা হবে? রাডার। রাডারে। রাজা। আচ্ছা, তো তারপরে আমরা এখান থেকে বাকিগুলো আমি দেখাচ্ছি না, এটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব। আমরা আজকে ভাই আপাতত, হ্যাঁ কিন্তু বলো। কিন্তু ভাই রাডার তো গলিও হয়, আর এটা মানে জাল টাইপের হয়। এটা আসলে কোথায় ব্যবহার হয় সেটা তুমি যদি না বোঝো তাহলে কিন্তু ঝামেলা, হ্যাঁ? ভাই এটা কি বিমান বাহিনীর রাডার ওইটা? মানে রাডার বলতে আসলে তোমার এরকম একটা জিনিস ডিভাইস লাগানো থাকে, হ্যাঁ? এখান থেকে ওই সিগন্যালগুলো যায়, হ্যাঁ? সিগন্যালগুলো বের হয়ে ওইখান থেকে সিগন্যালগুলো প্রতিফলিত হয়ে এই যে এই বরাবর চলে যায়, হ্যাঁ? এই বরাবর মনে করো যায়, এই বরাবর যায়। এখন এই রাডারে মনে করো এই সিগন্যালগুলো যখন যায় তখন এর মধ্যে কোনো একটা কিছু চলে আসলো, মনে করো একটা বিমান চলে আসলো এখানে, তখন ওই জায়গাটা একটা রেড মার্ক দেয় যে এর মধ্যে কোনো একটা জিনিস আছে। বোঝা গেল? তো এই যে নিচের দিকে যে অংশটা ব্যবহার করা হয়, হ্যাঁ, এইখানে এইখানে যেটা ব্যবহার করা হয় ওইটার কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ? বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, তো এখানে তোমাদের হচ্ছে তাহলে এই যে এই বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো একটু সবাই পড়ে ফেলো, পড়ে এমসিকিউগুলো পড়ে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই একই প্রশ্ন দেখো ঘুরে ফিরে বারবার দেওয়া আছে, তো তোমরা এটা একটু দেখে নিও। এখানে এমসিকিউ হচ্ছে মনে হয় আরও কিছু এমসিকিউ আছে,
তো আমাদের আমি নেক্সট দিন এই অধ্যায়ের মানে সৃজনশীল প্রশ্নগুলো আমি দেখাবো, হ্যাঁ। এরপরে আছে শব্দ তরঙ্গ। আচ্ছা, এরপরে হচ্ছে আমি তোমাদের এই অধ্যায়ের কি দেখাবো, সৃজনশীলগুলো আছে, হ্যাঁ। আমাদের যশোর বোর্ডেই আসছে এমন সৃজনশীল অনেকগুলো আছে, এবং এই সৃজনশীলগুলো একটু ইউনিক টাইপের হয়। তো এইগুলো আমি তোমাদের দেখাই দিব নেক্সট দিন, আশা করা যায়। আর তোমরা এখানে কিছু অনুধাবন প্রশ্নও আছে, তোমরা যদি এখান থেকে অনুধাবন প্রশ্নগুলো একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এইগুলা একটু মুখস্থ রাখতে হবে। এখানে তোমার হচ্ছে যে মানে যে হচ্ছে তোমার ক নম্বরের যে প্রশ্নগুলো আছে জ্ঞানমূলক, এটা হচ্ছে ক। তারপরে এটা কি দিয়েছো, স্ক্রিনশট দিয়েছো? এবার খ নম্বরের প্রশ্ন দেখো আছে, খ নম্বরের এখানে প্রশ্ন আছে। এই খ নম্বর প্রশ্নগুলো একটু স্ক্রিনশট দিয়ে এইগুলো পড়ে ফেলতে হবে। তারপরে হচ্ছে হইছে, জি এটাও খ নম্বরের প্রশ্ন। ওকে, তাহলে আপাতত এইগুলো করো, আর নেক্সট দিন আমি হচ্ছে এই 8 অধ্যায়েরই যে সৃজনশীল আছে সেগুলো ইনশাল্লাহ করাবো। তো এই হচ্ছে ঘটনা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া বেয়ার টেস্টটা একটু বুঝান। হ্যাঁ, বেয়ার টেস্ট ভাইয়া। বিয়ার টেস্ট। জি ভাইয়া। আচ্ছা, বিয়ার টেস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সাধারণত কোনো একটা, মনে করো যে সাপোজ এটা হচ্ছে বেয়ার টেস্ট। তো এইখানে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে আমাদের অ্যালকেন, এটা হচ্ছে আমাদের অ্যালকিন, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। এখন এইখানে যদি আমি মনে করো যে যেমন অক্সিজেন দিই, এটা আসলে কোনো বিক্রিয়া করে না, এটা বিক্রিয়া করে না। এটার সাথে আমরা এটা দেওয়ার পরে এর সাথে যদি আমি কি করি, পানি যুক্ত করি, তাহলে এটা বিক্রিয়া করে। আর এইখানে যদি আমি এটা যুক্ত করি তাহলে এইখানেও কিন্তু আমাদের বিক্রিয়াটা করে। তার মানে এই দুইটা বিক্রিয়া করে আর এই দুইটা এইটা বিক্রিয়া করে না। তো আমরা এই বেয়ার টেস্টের মাধ্যমে কি করি, এই দুইটা যে বিক্রিয়া করলো, এই বিক্রিয়া করার ফলে এটাকে আমরা অসম্পৃক্ত বলে থাকি। বিক্রিয়া করলে অসম্পৃক্ত, আর যদি বিক্রিয়া না করে তাহলে কি হবে, সম্পৃক্ত। তার মানে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত আলাদা করার জন্য আমরা বেয়ার টেস্টটা করে থাকি। কথা কি বুঝতে পারলা? এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটা করলে কি হবে তখন। তো তখন আসলে যে ব্যাপারটা ঘটে, এখানে আমরা যে তোমার প্রভাবকটা নিয়ে থাকি KMnO4 KOH, এই জিনিসটা আসলে কি বলতো? এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা কিন্তু এটাকে বলা হয় গোলাপি বর্ণ। গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা যখনই এর মধ্যে দেওয়া হয় তখন কি করা হয়, তখন দেখা যায় এই বর্ণটা আর নেই, মানে বর্ণটা বর্ণহীন হয়ে গেছে। তখন এখানে কি হয়, এই বন্ধনটা ভেঙে এখানে তৈরি করে হচ্ছে এরকম যে CH2 CH2, আর এইখানে OH তৈরি হয়, আর এইখানে আমাদের একটা OH যুক্ত হয়। কেমনে এই দুইটা যুক্ত হইলো, এই যে এইটা আর এটা মিলে দুইটা OH তৈরি করে, ওই দুইটা OH দুইটাতে বসে যায়। তাহলে এইটা আমাদের এরকম একটা বিক্রিয়া তৈরি হয়, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর সেম ওয়েতে এখানে আমাদের এটাও তৈরি হয়। তো এইটার ক্ষেত্রে আমরা কি বলে থাকি, এটার ক্ষেত্রে আমরা বলে থাকি এরকম যে এখানে যদি আমরা 4টা দিয়ে দিই তখন আসলে এখানে কি হবে, এখানে COOH এবং এখানে COOH। তো এটা হচ্ছে আমাদের কি বলা হয়, এটার নাম কি কে বলতে পারবো? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। তাহলে এই যে ব্যাপারটা এখানে আমাদের যে ঘটনাটা ঘটলো, এইটাই হচ্ছে আমাদের বিয়ার টেস্ট। তো বিয়ার টেস্টের মাধ্যমে আমরা সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। বিয়ার টেস্টেও করতে পারি, আবার আমরা ব্রোমিন টেস্টেও করতে পারি। হ্যাঁ, মানে এইটা হচ্ছে আমাদের বিয়ার টেস্ট। কে যেন প্রশ্ন করেছিল, বুঝতে পারলা কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে, হ্যাঁ বলো। অ্যালকিনে জার্মান অক্সিজেনের সাথে আবার পানি যুক্ত করলাম, হুম কিন্তু অ্যালকাইনে তো
শুধু জাইমান অক্সিজেন যুক্ত করেছি। হ্যাঁ এখানে এর শুধু কারণ কি? জাইমন অক্সিজেন যুক্ত করলে এখানে বিক্রিয়াটা হবে। হ্যাঁ হ্যাঁ প্রভাবক দিবেন না, হ্যাঁ প্রভাবক হ্যাঁ মানে প্রভাব এখানে তো কর্পূর লাগবে আর মনে হয় কি জানি বলেছি, বুঝি নাই, বলো কি ওই সালফিউরিক অ্যাসিড লাগবে। কোথায় এখানে? জি ভাই আরেকটা দেন সালফিউরিক অ্যাসিড। না এখানে বিষয় হচ্ছে হচ্ছে তোমার K2Cr2O7, হ্যাঁ, আর হচ্ছে KOH। তার মানে এইটা এইখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে এইটা দিয়ে আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়েছিলাম ওইটা কখন ব্যবহার করা হয় আর এইটা কখন ব্যবহার করা হয়। এইটা নর্মালি আমরা জাস্ট জাইমন অক্সিজেন দরকার হলে আমরা এই কাজটা করব, আর যখন হচ্ছে জাইমন অক্সিজেনের সাথে পানির দরকার হবে মানে পানি বের করা দরকার হবে তখন আসলে আমরা এই জিনিসটা ব্যবহার করব। এইটা কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা এটা সরি, এটা নিচে আমি একটু ভুল লিখেছি, নিচে হচ্ছে কি হবে H2, হ্যাঁ H2SO4 হবে। হ্যাঁ H2SO4 H2SO4 ওকে। ভাইয়া কিন্তু ইথিলিন মানে যে বিক্রিয়াটা দেখাইলেন হুম এখানে পানি এবং অক্সিজেন যুক্ত করেছেন, কিন্তু অ্যালকাইন সেখানে তো হচ্ছে 4টি জাইমার অক্সিজেন দিয়েছেন এবং পানি তো দেন না। না এখানে হচ্ছে আমরা এটা জলীয় আকারে করছি আর কি। এখানে মনে করো যে আমরা এটা একদম সরাসরি পানি নিই না, এটা জলীয় আকারে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ অ্যাকুয়াস অবস্থায় নেওয়া হয়েছে। অ্যাকুয়াস মানে তো এখানে মানে পানি থাকবে আর কি। আর এইখানে যে ব্যাপারটা, এখানে তোমার মূল ইস্যুটা কি জানো, এখানে এইটা না দিলে কিন্তু হবেই না। কেন হবে না? কারণ হচ্ছে আমি তো এইটা দেখেই তো বুঝবো এইটার বর্ণই তো গোলাপি। এই গোলাপি যখন বর্ণহীন হয়ে যাবে তখনই তো আমি অসম্পৃক্ত সম্পৃক্ত বুঝবো। এটাই তো বিয়ার টেস্ট, বুঝো নাই? এখানে তো তুমি এটা না দিলে তো হবে না। এখানে কথা কি বুঝছো এখানে? জি ভাই ওকে এসে ঘটনা। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাই আমার ফার্স্ট চ্যাপ্টারে বেসকেপ কি কোনটা সমস্যা? কি বেসিক করা যায় মানে কি করণীয় এটা বলেন। করণীয় হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে তো ভিডিও আমার ইয়েতে দেওয়া আছে, ওইখানে তুমি এই জিনিসগুলো একটু দেখে নিতে পারো। আমার ওইখানে মেবি সম্পূর্ণ অংশটাই কভার করা আছে ফার্স্ট চ্যাপ্টারের। ওকে ভাইয়া। ওখানকার প্রত্যেকটা ভিডিও একটার পর একটা তুমি দেখে ফেলো, দেখবা যে হচ্ছে ওইখানে তোমার মানে একদম A to Z কভার করা আছে আর কি। এই যে এইটা আমি তো মনে হয় এইটা তোমাদের শেয়ারও করেছিলাম, নাকি শেয়ার করেছিলাম? এটা এই পিডিএফটা শেয়ার করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারের। জি ভাইয়া। এই ফার্স্ট চ্যাপ্টারের এই ভিডিও এটাও কিন্তু তোমাদের মনে হয় শেয়ার করেছিলাম। এই অনুসারেও তুমি দেখতে পারো, এখানে সম্পূর্ণ অংশই খুব গোছালোভাবে সব দেওয়া আছে। ওকে বুঝতে পেরেছো? ওকে এখান থেকে ই করো, এখানে আমি তো টোটাল জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, ওই জিনিসটা দেখো তাইলেই হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আজকে একজনের কাছে শুনলাম ওই অ্যালকিন বা অ্যালকাইন হতে হলে প্রথম যে কার্বনের সাথে হাইড্রোজেন হুম 3টা থাকতে হবে নাকি? বুঝি নাই, বলো কি বললা? ভাইয়া অ্যালকিন বা অ্যালকাইন তৈরি করার জন্য হ্যাঁ যে প্রান্তীয় মৌলগুলো মানে কার্বনগুলো থাকে হ্যাঁ তার সাথে নাকি 3টা হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। এটা কি ঠিক ভাইয়া? তোমার হচ্ছে অ্যালকাইন হবে কেন? অ্যালকেন অথবা অ্যালকিন তৈরি করতে হলে, হ্যাঁ, অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকিন অথবা অ্যালকাইন তৈরি করতে হলে অ্যাটলিস্ট হচ্ছে 3টা কার্বন থাকা লাগবে। আচ্ছা অ্যালকাইন তৈরির সময় তোমরা তো দেখেছো না, ওই যে ওইখানে তোমরা কার্বাইড, ওই যে ক্যালসিয়াম কার্বাইড থেকে তোমরা তৈরি করো না অ্যালকাইন, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি দিয়ে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এখানে আসলে শর্তর সাথে মিলতেছে না তো। আচ্ছা ভাইয়া এইটা না ভাইয়া হুম সাইক্লোহেক্সেন কি পসিবল? কি বলো? সাইক্লোহেক্সেন সাইক্লো হ্যাঁ ভাইয়া ভাইয়া সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন পসিবল কিনা? ইয়েস ভাইয়া। সাইক্লোহেক্সেন তোমাদের দেখাইছি না? না মানে ভাইয়া এটা তো ক্লাসে possible। একটা স্যার এসে এরকম
সাইক্লোহেক্সেন বললো সাইক্লোপেন্টেন পর্যন্ত হয়, তারপরে যে বেনজিন হয়ে যায়, মানে ওই একাত্তর দ্বিবন্ধন থেকে বেনজিন হয়ে যায়, কিন্তু সাইক্লোহেক্সেন হয় না। মানে অ্যালকেনের 6 কার্বন দিয়ে আর ওই বদ্ধশীতল হাইড্রোকার্বন ওটিটাও পসিবল না। এটা হচ্ছে পসিবল না। জি ভাই এরকমই বললো, মানে 6 কার্বন তো এটাই। এটা আসলে ঠিক না। এখানে তোমরা যে টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করবা এই ধরনের জিনিস ওর মধ্যে পাবা। হ্যাঁ, তো এইটা এই তাহলে বেনজিনে যাবে তো কি? হ্যাঁ, বেনজিন বেনজিনের ক্ষেত্রে বিষয়টা আর এটার বিষয় আলাদা। এটার বিষয় হচ্ছে এই দুইটা যে ঘটনা, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন যুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, এরকম অবস্থা মনে করো থাকে। হ্যাঁ, আর যদি ভাইয়া হ্যাঁ বলো। আরেকটা ম্যাটার নিয়ে বললো যে আমি যদি মানে স্যার এরকম বললো আমি যদি মুক্ত শীতল হাইড্রোকার্বন লিখি, তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমি শুধু একটাই দুইটা দ্বিবন্ধন বা তিনটা দ্বিবন্ধন দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এটা কি ঠিক নাকি? আরেকবার বলো প্রশ্নটা। মানে আমি সাপোজ আমি অ্যালকিনের একটা 6 কার্বনের যৌগ তৈরি করলাম, হ্যাঁ। তার ভিতর আমি দুইটা দ্বিবন্ধন দিলাম, হুম। এটা কি সম্ভব? বললে এটা সম্ভব নয়। এই একটা দ্বিবন্ধন হবে, আমি বোর্ডে যে এটা দেখাও দিলাম স্যার এই যে দুইটা দ্বিবন্ধন দিলাম, বললো করা ওই রকম তো লেখা যাবে, কিন্তু এটা হবে না। এরকম বললো। আচ্ছা, বিষয় হচ্ছে এই জিনিসে দুইটা দুইটা থাকতে পারবে না। এরকম হ্যাঁ, এটা অবশ্যই হবে। এটা এটা 100% হবে। এটা অবশ্যই দুইটা হওয়া সম্ভব। ওই যে ডাইন কখন হয়, ডাইন তো এইভাবেই হয়। এটা এই দুইটা ইন থাকে তখন ডাইন হয় নাম। তো এটা তোমরা আসলে কি বলবো, এখানে আসলে তোমরা দেখবা যে তোমাদের ওই টেস্ট পেপারগুলো খুলবা, খুলে স্যারের দেখাবা যে স্যার এই যে এগুলা এরকম আছে, আমাকে তাহলে এইটার নামকরণ করে বলেন তো এটা আসলে কি হবে। এরকম করে দেখবা যে আছে। হ্যাঁ, তো এটা হইলে তো আসলে ঝামেলা গো। এখানে তোমাদের এরকম দেখবা যে দুইটা দেওয়া আছে বন্ধন। হ্যাঁ, এরকম দেওয়া আছে। এখন তুমি জিজ্ঞেস করবা যে এইটার তাহলে নাম কি হবে। হ্যাঁ, ওকে। আবার এইগুলা মানে এইগুলা আসলে সমস্যা হচ্ছে কি তোমাদের লেভেলে আসলে এই যে দ্বিবন্ধন টাইপের মানে দুইটা করে দিয়ে এরকম কোনো মানে যৌগ দেওয়া নেই তোমাদের এখানে। হ্যাঁ, তো তুমি যদি হচ্ছে পরের ধাপের বইগুলোই দেখো তাইলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এমনিতে এটা তোমার ইন্টারেস্ট হইলে তুমি হচ্ছে মানে সার্চ করেও দেখতে পারো, এই ধরনের যৌগ অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আছে। আর এইটা এই যে এরকম হইলে তখন আমরা এটাকে বলি হচ্ছে সাইক্লোহেক্সেন। বাট যদি এমন ঘটনা ঘটে এই যে এই দুইটা যদি এখান থেকে চলে যায়, এইখানে আমাদের একটা দ্বিবন্ধন তৈরি হতে পারে। ওকে, তখন আসলে আমাদের ওই যে বেনজিনের কাঠামোটা তৈরি হয়। বোঝা গেল ব্যাপারটা? Yes, জি ভাইয়া, স্যার। yes, sir. ওকে ওকে ওকে। এই আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের ঘটনা। তো বলো। হ্যাঁ, প্রোপেন থেকে নাকি সাইক্লোপ্রোপেন তৈরি হয়। কি থেকে? হ্যাঁ, প্রোপেন থেকে। প্রোপেন থেকে সাইক্লোপ্রোপেন? জি ভাইয়া, এইরকমই তো শুনলাম। প্রোপেন থেকে সাইক্লোপ্রোপেন, প্রোপেন এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। হইতে পারে। এটার সাথে এটা যদি আমাদের যুক্ত হয়ে যায় তখন আসলে কি হবে, এইটা এইটা এটা এই তিনটা জিনিস মানে এইভাবে থাকলে এটা তো মুক্ত শিকল, তখন প্রোপেন হবে শুধু নাম। কিন্তু এইটা যদি এর সাথে যুক্ত থাকে তখন এটা হয়ে যাবে হচ্ছে সাইক্লোপ্রোপেন। ওকে, কিন্তু বা সাধারণত একটা মানে হয় না, তাই না? সাধারণত আচ্ছা, সাধারণত বলতে আসলে বিষয় হচ্ছে আমি তো এইভাবে তো ভাঙা লাগবে। আমি তো এইভাবে বলতে পারবো না। আমি তো বলতে পারবো না যে এইটা থেকে আমি এটা তৈরি করতে পারবো। এইটা তো এইভাবে বলা যাবে না। এটা আসলে মানে এই যে যে জিনিসগুলা, হ্যাঁ, এটা তো আসলে আমাদের বদ্ধ শিকল আর এটা হচ্ছে মুক্ত শিকল। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো তোমাদের হচ্ছে মোটামুটি তোমাদের বইতে আসলে এখানে নামকরণে এত ডিটেলস আসলে যায়নি। হ্যাঁ, ডিটেলসে যায়নি। তো তোমার নামকরণের ক্ষেত্রে তোমাদের আরও বিভিন্ন ধরনের নামকরণ আছে। তোমরা যেগুলো ইয়েতে সার্চ দিলেই পাবা সেগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও। যাই হোক, আমি আপাতত আজকে এখানে শেষ করতেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবা, সমস্যা নেই। আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। হ্যাঁ, আচ্ছা। নেক্সট